কিন্তু কোথায় এই নির্বাচনে তো আমি তাদেরকে মনোনীত হতে দেখলাম না, বা অনেকে দল ছেড়ে স্বতন্ত্র করলেন কেউ কেউ, কিংবা বড় দলগুলো একজন 0% একটা দল আর আরেকটা দল 3% নারীর মনোনয়ন দিলেন, এবং যেই দল 3% দিলেন সেই দলেরই নেত্রীরা বলছেন যে বাবার কোটায়, স্বামীর কোটায়, ভাইয়ের কোটায় নমিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ নারীর অর্গ্যানিকভাবে উঠে আসা, অর্গ্যানিকভাবে নিজের কনস্টিটুয়েন্সিতে তার জায়গা করে দেয়া দলগুলো তো সেখানে সাহায্য করা দূরেই থাক, বরং ওই সংরক্ষিত মহিলা আসনের মতোই সংরক্ষিত কোটায় নারীদেরকে মনোনয়ন দেয়া হলো। ঈদ মোবারক প্রিয় দর্শক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে যান্ত্রিক জীবন থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে উৎসবের মধ্য দিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, রাজনীতিতে ঈদের বিরতি আসে কি, কিংবা কেমন হয় রাজনীতিবিদদের ঈদ? সারা বছর যারা ব্যস্ত থাকে ক্ষমতার হিসেব নিকেশ আর অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে, ঈদের দিনে সে সমীকরণ কতটা বদলায়? রাজনীতিবিদদের ঈদের গল্পগুলোই আজ তুলে ধরবো। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর ঈদের স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআই স্টিল। আজ আমার সঙ্গে এমন একজন রাজনীতিবিদ রয়েছেন যার সঙ্গে ইচ্ছে করলেই আপনি অনেক অনেক বিশেষণ যুক্ত করে দিতে পারেন, কিন্তু তিনি নিজেই নিজের উপমা। সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। যেমনটি বলছিলাম যে রাজনীতিবিদদের ঈদ কেমন হয়, সাধারণ মানুষের মতো তারাও কি ঈদ উদযাপন করে বা সুযোগ হয় কি? নিশ্চিতভাবেই করে, একদম নিশ্চিতভাবেই করে। তবে সাধারণ মানুষের সাথে একটা পার্থক্য হয়তো রাজনীতিবিদদের হয়, রাজনীতিবিদদের পরিবারটা বড় থাকে। ধরুন আমার পরিবারে আমার মা ছাড়াও এখন যুক্ত হয়েছেন আমার 5 লক্ষ ভোটার, তাদের পরিবার, যারা আমার জন্য কাজ করেছেন, যারা পরিশ্রম করেছেন এবং আজকে আমাকে নির্বাচিত করবার পেছনে যাদের প্রত্যেকের অবদান আছে, তারাও তো আমার পরিবারের সদস্য। সো এই ঈদটা ডিফারেন্ট, এই ঈদে আমার পরিবারটা বড় হয়েছে, তো এটা অন্যরকম একটা আনন্দ। এবং বলছিলেন যে 5 লক্ষ ভোটারও আপনার পরিবার, তাহলে দায়িত্বের জায়গাটাও নিশ্চয় অনেকটা বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। সাধারণত আমি প্রতি রমজানে চেষ্টা করি বাসায় থাকার, কারণ রোজা রেখে মায়ের সঙ্গে থাকাটা, ইফতারটা একসাথে করা, রাতে তারাবিটা একসাথে মানে বাসায় পড়া। সো এই রোজার রুটিনটা কিন্তু অন্য মাসের চেয়ে আলাদা হয়। বাট এবার দেখা গেছে যে রমজানের একটা বড় অংশই আমি এলাকায় ছিলাম। আমার 3টা উপজেলা, 2টো উপজেলার আর একটা আংশিক। সো 3 দিন 3টা উপজেলায় ইফতার করা, তারপরে সেখানে আমার প্রশাসনের সঙ্গে, তাদের সঙ্গেও কিছু মিটিং ছিল। সো সব কিছু করতে করতে দেখা গেছে যে ঈদের আগে একটা বেশ বড় লম্বা সময় আমি এলাকাতে কাটিয়েছি, আবার ঈদের পরপরই আমি চলে যাচ্ছি। এবং আপনি আসলে শুরুতেই অভিনন্দনের যদি বলি যে পাবার যোগ্য, যেহেতু ত্রয়োদশ নির্বাচনে আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আমরা রুমিন ফারহানা মানে আমরা কিন্তু চিন্তা করি সেই 18-র আমরা জাতীয় সংসদে যেমন রুমিন ফারহানাকে দেখেছি, আমরা যে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনেছি, আমরা সরকারের সামনে দাঁড়িয়ে কিভাবে আসলে সরকারের কট্টর সমালোচক হতে হয় সেটি মনে অনেকে আপনার কাছ থেকে শিখেছে। কিন্তু 26-এ রুমিন ফারহানাকে আমরা আবার দেখেছি একটা লড়াকু ভার্সন। যদি দুটি রুমিন ফারহানার পার্থক্য আমি আপনার নিজেকে করতে বলি, কিভাবে করবেন? দুটো পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আবার অনেক মিলও আছে। আপনি দুটো রুমিনের মধ্যেই প্রতিবাদ দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই লড়াই দেখবেন, আপনি দুটো রুমিনের মধ্যেই কিছুটা একলা চলার নীতি দেখবেন। এটার মিলের জায়গাগুলো বললাম। আর পার্থক্য হচ্ছে, তখন আমি একটা বড় দলের অংশ ছিলাম, সেই দলকে রিপ্রেজেন্ট করেছি আমি পার্লামেন্টে, এবং সেই দলের একজন সংরক্ষিত নারী সদস্য হিসেবে আমি পার্লামেন্টে গেছি। সো আমার একটা বিরাট রেসপন্সিবিলিটি ছিল দলকে সার্ভিস দেয়া, দলের পক্ষে কথা বলা এবং দলের যা বয়ান সেটা নিজের মতো করে তুলে ধরা। সেটা একরকম রেসপন্সিবিলিটি। আর এখন আমার দায়বদ্ধতা আমার 5 লক্ষ ভোটারের কাছে। এবং আপনি দেখুন, 5 লক্ষের মধ্যে সবাই আমাকে ভোট দিয়েছে তা নয়, সবাই ভোট কেন্দ্রে গেছে সেটাও নয়। হ্যাঁ, সো যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি,
যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, আমি তাদের সকলের পাশে আছি। সো এটা আরেকটা ভিন্ন ডাইমেনশন আমার মনে হয়। 24 নির্বাচনের আগে আপনাকে বলা হতো বিএনপির ভয়েস, কারণ আমরা যখন টক শো দেখতাম বা আমরা টিভি পর্দায় কিন্তু আমরা দেখতাম যে বিএনপির হয়ে আপনি কথা বলছেন, একটি বড় দলের কথা আপনি বলছেন। সেই বিএনপি কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠন করেছে। সেই দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করা কতটা সাহসিকতার ব্যাপার? না, সাহসিকতা না, আমাকে তো এটা করতেই হতো। কারণ ধরুন আমি দেখছি যে আমার এলাকার মানুষ আমাকে চাইছে। আমি এই এলাকায় কাজ করেছি গত 10 বছর, এবং এমন না যে আমি দলকে না জানিয়ে কাজ করেছি, দল খুব ভালো জানে। আর নির্বাচনের আগে যেটা হয়, দলের নিজস্ব জরিপ থাকে, সংস্থাগুলো জরিপ করে, সরকারের বাহিনীগুলো জরিপ করে। এই জরিপের ফল দলের কাছে আছে, আমার কাছেও আছে। মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, সবার কাছেই মোটামুটি একটা জরিপের ফল থাকে, না হলে এত বড় একটা ঝুঁকি তো কেউ নিতে পারে না, তাই না? সো এই সবগুলোতে আমি দেখেছি আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি, তাহলে আমি কেন দাঁড়াবো না? যদি একটা ছোট্ট প্রশ্ন করে এই প্রসঙ্গে, বিএনপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে হারিয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ছেড়ে এসেছে, লাভ ক্ষতির সমীকরণটা যদি করতে চাই, কে জয়ী হলো? একমাত্র সময় বলতে পারে, একমাত্র সময় বলতে পারে। দেখুন জুই, লাইফে কোনো কিছুই না সার্টেন না। আমরা মনে করি যে আমি কালকে এটা করব, কালকের সকালটা কেমন হবে এটাই কিন্তু আমি বা আপনি জানি না। আনপ্রেডিক্টেবল। লাইফ ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল। এবং লাইফ হচ্ছে এমন একটা, মানে আমার অভিজ্ঞতা বলে যে জীবনে একমাত্র পরিবর্তন ছাড়া, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট থিং, দি রেস্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। সো আমার কাছে মনে হয় যে এত পরিবর্তনশীল জীবন এবং এত অনিশ্চিত, এত আনপ্রেডিক্টেবল, সেই জায়গা থেকে একমাত্র সময় বলতে পারে কি হলো কি হলো না। লাইফের সহজ সমীকরণের ক্ষেত্রে অনেকে বলে না যে জাস্ট গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো, আপনি কি সেটি অবলম্বন করেন? একদম একদম। কারণ আমার জীবনে আমি দেখেছি যে যেই জিনিসগুলো মনে হয় যে ঘটবেই, ওগুলোই কখনো ঘটে না। আর যেই জিনিসগুলো মনে হয় যে এটা তো ঘটবার কথা না, সেটা খুব সহজে ঘটে যায়। বলে না যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। সো মানুষ তো তার প্রস্তাব দিবেই খোদার কাছে, খোদা ঠিক করবে কোনটুকু রাখবেন, কোনটুকু কি করবেন, ডিসপোজ অফ তো খোদা করেন। সো ওখানে আমাদের হাত। আমি কিন্তু শুরুতে দর্শকদের জানিয়েছিলাম যে আজ আমি রাজনীতিবিদদের ঈদের গল্প তাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই যে বললাম না যে রাজনীতিবিদদের সাথে গল্প করাটাই খুব কঠিন, কারণ রাজনীতিটাই বারবার চলে আসে। যদি একটু ঈদের গল্পে ফিরে যাই, যে ঈদের আমরা যদি খুশি ব্যাপারটা ফিল করতে চাই, আমরা সবাই শৈশবে ফিরে যাই। শৈশবের ঈদগুলো কেমন ছিল? ভীষণ আনন্দের। এবং আমার ধারণা আমাদের সময়কার সবারই শৈশবে ঈদ শুরু হতো একদম রোজার শুরু থেকে। আমরা ছোটবেলায়, তখন তো আজকের মতো এত বড় বড় শপিং মল হয়নি, আজকের মতো ফেসবুক হয়নি, আজকের মতো অনলাইন শপিং হয় নাই। সো আমাদের মজা ছিল ইফতারের পর বাবাকে নিয়ে আমি আর বাবা শপিংয়ে যাব। এটা ছিল আমাদের ঈদের খুশি। মানে রমজান চলে এসছে, ঈদ চলে এসছে। ইনফ্যাক্ট রমজানও না, শবে বরাত থেকে ঈদ শুরু হয়ে যেত। আর তখনকার শবে বরাত তো আজকের মতো এত ম্যারমেরা ছিল না। তখন আমাদের পাশের বাসা থেকে খাওয়া আসতো, আমরা হালুয়া পাঠাতাম পাশের বাসায়। আশেপাশে আমি বড় হয়েছি টিচার্স ট্রেনিং কলেজের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে, আম্মা প্রিন্সিপাল ছিল। সো অন্য টিচারদের বাসা থেকে খাওয়া আসতেছে, আমরা টিচারদের বাসায় খাওয়া পাঠাচ্ছি। তারপরে বিকেলবেলা তারাবাতি, সন্ধ্যা হলেই তারাবাতি জ্বালানো মাঠে, কলেজের মাঠে তারাবাতির জ্বালানো, মজা করা, পটকা ফুটানো। সো এগুলো খুব মিস করি। মানে তাহলে ছোটবেলায় কি রবিন ফারহানা খুব দুরন্ত ছিল? ভীষণ ভীষণ ভীষণ। আমি সারা জীবন আমার স্কুলে ব্ল্যাকলিস্টেড, একদম ব্ল্যাকলিস্টেড। মানে আমাদের একটা দুষ্টু মেয়েদের গ্রুপ ছিল, কিন্তু আমরা কজনের ছিল সেটি? 8-9 জন, 8-9 জন, বেশ বড় একটা গ্রুপ। কিন্তু এর মধ্যে একেবারে ফার্স্ট গার্লটা ভালো ছিল, ও আবার ভদ্র। আমি থার্ড গার্ল, মানে আমি সেকেন্ড হতাম, থার্ড ফোর্থ, মানে আমরা সব ভালো স্টুডেন্টরা ছিলাম, কিন্তু অসম্ভব দুষ্টু। এবং হোলি ক্রসের মতন স্কুলে আমাদের জন্য স্পেশাল পারমিশন ছিল বেতের, কারণ মারা নিষেধ
হোলি ক্রসে কিন্তু মারা নিষেধ, বাচ্চাদের মারা যাবে না, কিন্তু আমার মতন কয়েকটা বাচ্চার জন্য বেত অ্যালাউড ছিল, বেত দিয়ে মারতো। তার মানে কোনোভাবে কন্ট্রোল করা যেত না না? কোনোভাবে কন্ট্রোল করা যেত না। আমাদের মারার স্টাইলটা ছিল হাত পাততে বলতো, হাতটা পাতলেই ঠাস করে বেত দিয়ে। কিন্তু কখনো কি এমন ঘটনা ঘটেছে যে স্কুল থেকেও মানে মার খেয়ে এসেছেন, বাসায় এসে মায়ের বকুনি খেয়েছেন, বাবার মার খেয়েছেন? বাবা বকতেন না, মার তো অনেক দূরের কথা। বাবার হাতে আমি জীবনে একদিন মার খেয়েছি, ছোট্টবেলা দুধ খেতে চাইনি, উনি একটা চড় দিয়েছিলেন, ওই চড় আমার এখনো মনে আছে, এত জোরে লেগেছে। সেটি কোন বয়সে ছিল? আমার বয়স তখন কত, 6-7, খুব ছোট ছিলাম। 6 বছরের স্মৃতি? হ্যাঁ, খুব, জীবনে একবার তো, সো ওটা তো জীবনে ভুলবো না আমি। ও বাবার হাতে, কিন্তু মার হাতে শাস্তি পেয়েছি প্রচুর। আর স্কুলে যেই শাস্তি পেতাম ওটা তো বাসায় এসে ভুলেও বলবো না, কারণ তাহলে তো আবার বাসায় মার খাবো। সো ওটা পুরো চুপ। কিন্তু রিপোর্ট কার্ড যেদিন আম্মা আনতে যেতেন, তখন টিচাররা বলতেন যে আমরা তো পারি না, ওকে টিসি দিয়ে দিতাম। কিন্তু মানে ওরা তো আবার স্টুডেন্টও ভালো, সো সেই কারণেই টিসিটা দিতে পারি না, বাট খুব দুষ্ট। আর কলেজে যেটা হতো, কলেজ ছিল আমার ভিকারুনেসা। আমার মনে পড়ে না আমি কলেজে কোনো ক্লাস টাস করতাম, সকালে এসে প্রেজেন্ট দিয়ে হাজিরাটা দিয়েই বের হয়ে ক্যান্টিনে চলে যেতাম। সারা দিন ক্যান্টিনে চা খাওয়া, সিঙ্গারা খাওয়া, প্রতিদিনই আড্ডা কলেজ বাঙ্ক দেওয়া। করা হতো? কলেজ বাঙ্ক করতাম না, ওটা ওই মেইন গেট দিয়ে বের হওয়ার সাহস ছিল না কখনো। ক্যান্টিন আর মাঠে আড্ডা, বাট ক্লাস করব না, ব্যাপারটা এমন। ক্লাস করবই না। আমার মনে পড়ে না আমি কলেজে 1-2টার বেশি ক্লাস কখনো করেছি, আর ক্লাসে থাকলেও দুষ্টামি করতাম ক্লাসে। যে বন্ধুদের নিয়ে এত এত স্মৃতি, তাদের সঙ্গে এখন যোগাযোগটা কেমন হয়? ভালো যোগাযোগ আছে শৈশবের সব বন্ধুদের সাথে? মোটামুটি সবার সাথে। স্কুল কলেজ একটু কম, তাও আছে। বন্ধুদের নিয়ে যখন আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়, তখনও কি আসলে রাজনীতির বিষয়ে আড্ডা দেন না অন্য কোনো বিষয়ে? রাজনীতি আসেই না আমাদের আড্ডায়। আমাদের আড্ডা খুবই চাইল্ডিশ, হাসাহাসিতে ভরা, এবং আমাদের রাজনীতি আসে না। আবার আমার স্কুলের যারা বন্ধু তারা আবার অনেকে আমার রাজনৈতিক মতের সাথে ঠিক একমত না, সো আমরা খুব সচেতনভাবে রাজনীতিটা এড়ায় যাই যাতে আমাদের মধ্যে ঝামেলা না হয় কখনো। ছোটবেলায় ঈদ নিয়ে আমাদের যে একটা পরিকল্পনা থাকে যে ঈদের পোশাক কিনবো, নতুন পোশাক কাউকে দেখাবো না, লুকিয়ে রাখবো, এমনটা হতো কি? এটা তো ছোটবেলায় সবারই থাকে কম বেশি, কিন্তু আসলে আমি লুকাবোটা কার কাছ থেকে? হ্যাঁ, সাধারণত তো কি হয়, ভাই বোন থাকে, সিবলিংয়ের সাথে বড় হয়। আমার তো আসলে আমি মোটামুটি একা একাই বড় হয়েছি, সো আমার তো লুকানোর ওরকম ছিল না। তবে ঈদগুলো আসলে আমার খুবই রঙিন ছিল, কারণ আমার খালা, ফুপু, চাচা, মামা আমার মানে গিফট আসতো। আমি এখন যেমন খুব শাড়ি পছন্দ করি, শাড়ি যাই পাই খুব খুশি লাগে, ছোটবেলা ছিল জামা খুব পছন্দের। সো যেই আমার জন্য কিছু আনতো, একটা ড্রেস নিয়ে আসতো, যে ওটাতে খুশি হয়ে যায়। সো অনেক ড্রেস পেতাম ঈদে। এখন আমি দেখি যে রুমিন ফারহানার প্রিয় রং কালো। ছোটবেলায় কি একই ছিল নাকি অন্য কিছু ছিল? ছোটবেলায় লাল ছিল, লাল আমার এখনো খুব প্রিয়, তবে কালোটা আমার বেশি প্রিয়। ঈদের কোন খাবারটি আপনার বেশ পছন্দ? আমার মায়ের হাতের টিকিয়া। আমার মা দুটো ঈদে নিজে রান্না করতেন সব সময়, সো ওনার টিকিয়াটা খুব মজা ছিল, ওনার রোস্ট খুব মজা হতো, আর উনি চিংড়ি দিয়ে রান্না করতেন, আনারস, ওটাও খুব মজা হতো। সো মায়ের এই 3টা রান্না আমার মনে পড়ে ছোটবেলা। আর যদি ঘুরে বেড়ানোর কথা জিজ্ঞেস করি, ভ্রমণ করতে কতটা পছন্দ করেন? ভীষণ পছন্দ করি, কিন্তু আমার লাস্ট বেশ অনেক বছর আমি দেশের বাইরে কাজ ছাড়া যাওয়া হয় না, এবং গেলেও সেটা ওই কাজ যে কয়দিন, 3 দিন 4 দিন, যে কয়দিন কাজ ওই কয়দিন, বিকজ আমার মাকে একা রেখে আমার পক্ষে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। দেশের ভেতর কোন জায়গাটিতে বারবার যেতে চাইবেন? দেশের ভেতর সিলেটে আমার খুব ভালো লাগে যেতে। আর যদি দেশের বাইরের কথা জিজ্ঞেস করি? ভুটান আমার ভীষণ পছন্দের দেশ, এবং ভুটানে যে আমি আসলে কয়বার গেছি, এমনও হয়েছে আমি একা গেছি ভুটানে। আমার এত প্রিয় এই দেশটা, এত প্রিয়, এবং এখানকার মানুষ, আমি শেষ যখন গেছি তখন আস্তে আস্তে তারা মোবাইলে অভ্যস্ত হচ্ছে, বাচ্চাদের হাতে আমি ট্যাব দেখেছি আস্তে আস্তে। কিন্তু আমি যখন প্রথম গিয়েছিলাম 2012 সালে, আমি প্রথম ভুটান যাই,
আমার বছরটা মনে থাকবে কারণ ও বছর আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান, মারা যান। সো 2012-তে আমি প্রথম ভুটান যাই। তখন ভুটানটা ছিল একদম একটা মানে মনে হয় যেন একটা পিস অফ হেভেন বাংলা মানে পৃথিবীতে, একদম পিস অফ হেভেন অন আর্থ। এত সুন্দর, আর মানুষরাও এত সহজ সরল, এত ইনোসেন্ট, এত প্রকৃতির মধ্যে মিশে যাওয়া। যেহেতু আপনি বলছিলেন আপনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন এবং আপনি বলছিলেন যে আপনি সোলো ট্রাভেলও করেছেন, কোনো অ্যাডভেঞ্চারাস কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা আমি দর্শকদের জানাবো, তবে বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আরও গল্প নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন News24-এর স্পেশাল জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RI সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন, জানতে চেয়েছিলাম কোনো অ্যাডভেঞ্চারাস স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা। মনে পড়ছে, আমার ভ্রমণের একজন পার্টনার ছিল আমার স্কুলের এক ফ্রেন্ড ফাইজা, হ্যাঁ নামটাও বলে দিলাম। ও আর আমি প্রচুর দেশে দুজন মিলে একা একা ঘুরেছি, এবং আমাদের ট্রাভেলগুলো এত ইনোসেন্ট এবং এত চমৎকার ছিল যে ইট ইজ, আমি জানি না এটা এখনকার ইয়াং জেনারেশন, আমি জানি না ওরা কতটুকু এটা বুঝবে। ইট ওয়াজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড অ্যাবসলিউটলি লাইক আ ট্রাভেলার আমাদের ইয়ে ছিল। তো একবার আমরা মালয়েশিয়া গেছি দুজন, আমরা কেবল কারে উঠেছি, আর আমার সেই ফ্রেন্ডের হলো ক্লাস্ট্রোফোবিয়া। সে তো কেবল কার যখন মাঝ রাস্তার মতো, সে বলছে রুমিন আমি তো এখন মারা যাব। আমি দুপাশে কি দেখবো, আমি ওকে বারবার সান্ত্বনা দিয়েছি তোর কিছু হবে না, তুই ভালো থাকবি, আমরা এই যে আর 2 মিনিট পরে নেমে যাবো। আমার মনে হচ্ছে যে ওর কষ্ট দেখে আমার মনে হচ্ছিল যে আমার মানে চারপাশ আমি কি দেখবো, আমি ওকে আগে সামলাই। আমাদের এটা খুব মানে মনে থাকবে আমার সব সময়। ফায়জার সাথে আমার এখনও যখন কথা হয় আমরা দুজন হাসাহাসি করি যে মনে আছে তোকে আমি কীভাবে বাঁচাইছিলাম। তারপরে আমরা দুজনেই তো ছোট, মানে কত তখন লেট 20s আর্লি 30s, দুজনেই একটু একটু করে টাকা জমাই, কাজ করি, একটু টাকা জমলেই দুজনের সাথে আড্ডা মানে ঠিক করি যে আচ্ছা তোর কত হলো আমার কত হলো, চল এবার আমরা কোথাও যাই। তো আরেকবার আমরা গেলাম, ওটাও ওইবারও মালয়েশিয়াতেই, 2বার গেছি আমরা একসাথে মালয়েশিয়া। তো লাঙ্কাওয়ে গেছি। লাঙ্কাওয়েতে আমরা যে ইয়েতে উঠেছিলাম, রিসোর্টে উঠেছিলাম, সেটার সাথে বিচ ছিল। এইটা আমরা দুজন মিলে 2 দিন ধরে আবিষ্কারই করি নাই যে এত দারুণ একটা বিচ আছে। যেদিন আমরা চলে আসবো ফ্লাইট ধরবো, ওই দিন কি মনে করে যেন দুজন ব্রেকফাস্ট করে বললাম চল একটু হেঁটে চলে যাই। দেন উই ডিসকভার্ড দ্যাট বিউটিফুল বিচ, বিউটিফুল। এর মধ্যে আসলো ঝড়, দুইজন একদম কাক ভেজা হলাম বিচে, হয়ে ওই ভেজা ইয়েতেই ট্যাক্সিতে করে গিয়ে ফ্লাইট ধরতে হলো। সো ওগুলোও মনে থাকবে। এবং আমাদের দুজনের এখন আড্ডা হলে আমরা বলি যে আমাদের লাইফের বেস্ট পার্টটা ছিল আমরা দুজন যখন একসাথে ছোট ছোট দেশে আমরা যেতাম, একবার এক দেশে ঘুরতে যেতাম। সাধারণ মানুষের একটা ধারণা আছে আপনাকে নিয়ে, তারা ভাবে আপনি ভীষণ সাহসী। এটা ভাববার আমার মনে হয় বেশ কিছু কারণও রয়েছে, কারণ আমরা যখন দেখি যে সরকারের সামনে দাঁড়িয়ে আপনি সরকারের কট্টর সমালোচক, আমরা জাতীয় সংসদে দেখেছি 18 সংসদে, সেই জায়গা থেকে স্বতন্ত্র নির্বাচনের সাহস করাটাও কিন্তু একটা সাহসিকতার ব্যাপার, এবং আপনার বাবাও স্বতন্ত্র নির্বাচন করেছিল। তাহলে কি বলাই যায় যে পারিবারিকভাবেই আপনারা প্রতিবাদী? জুই, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার বাবা ছিলেন আওয়ামী লীগ যাদের হাতে হয়েছে তাদের একজন। 73 সালে উনি দলের বাইরে গিয়ে যখন আওয়ামী লীগের জোয়ার, তখন উনি স্বতন্ত্র নির্বাচন করেন, জয়লাভ করেন। কাজ করতে দেয়া হয়নি, সেটা ভিন্ন আলাপ, কিন্তু উনি জয়লাভ করেছিলেন। আমার ইন্টারেস্টিং, আমিও বিএনপির যখন খুব ভালো সময় তখন আমি স্বতন্ত্র করলাম, এবং বিএনপির মোটামুটি জোয়ারের মধ্যেই তো নানান বাধা দেওয়ার চেষ্টার পরেও আমি জিতেও আসলাম আলহামদুলিল্লাহ। সো আমার মনে হয় যে ব্যাপারটা আসলে সাহস কিনা জানি না, মানে আমার হাতে তার কোনো চয়েস ছিল না। মানে আমি জানি যে সব জরিপে আমি অনেক এগিয়ে আছি, আমি জানি আমি নির্বাচন করলে ইনশাল্লাহ আমি জিতবো, আমি কেন করব না, তাই না? আমার কোনো কারণ নাই তো না করার। সো আই হ্যাড টু অ্যান্ড আই ডিড। এবারে আমরা দেখলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যেটি বলা হয় বিগত 25 বছরের ইতিহাসের সর্বনিম্ন। তাহলে কি নারীরা রাজনীতি থেকে বিলীন হয়ে যাচ্ছে, বিষয়টি এমন?
নারীরা রাজনীতি থেকে বিলীন হচ্ছে না, নারীদেরকে ঠেলে সরিয়ে দেয়া হচ্ছে। আপনি দেখুন 24-এর গণ অভ্যুত্থানে আমরা এক ঝাঁক তরুণ মুখ দেখেছিলাম, একটা বড় অংশ নারীদের দেখেছিলাম, কিন্তু কোথায় এই নির্বাচনে তো আমি তাদেরকে মনোনীত হতে দেখলাম না, বা অনেকে দল ছেড়ে স্বতন্ত্র করলেন কেউ কেউ, কিংবা বড় দলগুলো একজন 0% একটা দল আর আরেকটা দল 3% নারীর মনোনয়ন দিলেন, এবং যেই দল 3% দিলেন সেই দলেরই নেত্রীরা বলছেন যে বাবার কোটায়, স্বামীর কোটায়, ভাইয়ের কোটায় নমিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ নারীর অর্গ্যানিকভাবে উঠে আসা, অর্গ্যানিকভাবে নিজের কনস্টিটুয়েন্সিতে তার জায়গা করে দেয়া, দলগুলো তো সেখানে সাহায্য করা দূরেই থাক, বরং ওই সংরক্ষিত মহিলা আসনের মতোই সংরক্ষিত কোটায় নারীদেরকে মনোনয়ন দেওয়া হলো। সো আনফর্চুনেট। আমাদের রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নে কতটা বিশ্বাসী? তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো রিডান্ডেন্ট, এটা মানে জিজ্ঞাসা কি করবেন, তো বুঝতেই পারছেন একজন 0% বিশ্বাসী, আরেক দল 3% বিশ্বাসী, হয়ে গেল। এবং 30টি রাজনৈতিক দল কিন্তু কোনো মনোনয়নই দেয়নি কোনো নারীকে, Absolutely. আমরা এমনটিও দেখেছি ত্রয়োদশ নির্বাচনের আগে। একদম একদম। নারীদের রাজনীতি করতে গেলে আমরা দেখি যে কিছু হলেই তাকে স্ল্যাশ শেমিংয়ের শিকার হতে হয়, তার চরিত্র হনন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আজে বাজে তথ্য ছড়ানো হচ্ছে। একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটি আমরা দেখি না, সেটি কেন? বিষয়টা দুঃখজনক, তবে আমার মনে হয় যে মেয়েরা কি এতে আজকাল খুব বেশি এফেক্টেড হয়, নাকি মেয়েরা এই বৈরিতাটাকে জয় করতে শিখেছে। আর আমার কাছে মনে হয় যে মেয়েদের খুব ছোটবেলা থেকেই কিছু ব্যাপারে পরিবার থেকেই এই শিক্ষাটা দেওয়া উচিত যে তুমি জানো তুমি কি, কে কি বললো না বললো সেটা আসলে তোমাকে ডিফাইন করে না। ধরুন জুই, আপনার সম্পর্কে আমি কি ধারণা রাখি সেটা কিন্তু বেসিক্যালি আমাকে ডিফাইন করে। আমি যেমন মানুষ আমি আপনাকে ঠিক তেমনই ভাববো, হ্যাঁ, কিন্তু আপনি জানেন আপনি কেমন। সো আমার মনে হয় এইটুকু মনের জোর, এইটুকু চিন্তার জোর, এইটুকু সাহসের জোর সবারই থাকা দরকার। এবং আমরা দেখেছি বিগত সময়ে আপনিও কি তেমন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই কঠিন পরিস্থিতিতে কিভাবে সার্বিক বিষয়গুলো সামাল দিয়েছিলেন? আমার জীবন এমনিতেও খুব কঠিন, খুব কঠিন এই কারণে যে আমার বয়স যখন 21-22 তখন থেকেই আমি আমার পরিবারের দায়িত্ব, আমার বাবা মার দায়িত্ব আমি একা বহন করেছি। একা বলতে একেবারেই একা। আমার বাবা বিছানায় প্রায় 12-10 বছর ছিলেন, 2003 থেকে 2012 পর্যন্ত। ওনার সমস্ত টেক কেয়ার, হসপিটাল সব আমি একা করেছি। এরপরে আমার মা বিছানায়। সো আমার ব্যক্তিগত জীবনটাও খুব ফুল অফ স্ট্রাগল। সো আমার কাছে আর এটার মধ্যে অ্যাড সাম স্পাইসের মতো, এটার মধ্যে নতুন করে আপনি কি ঢালবেন? সেই কঠিন জীবনের যদি সুন্দর কিছু মুহূর্তের কথা জানতে চাই, আমি জানি যে এই প্রশ্নটি যেটা আমি করব কোনো কৌশলী উত্তর আপনি রেডি করে রেখেছেন। আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, অনেক দর্শক বা ভোটার বলি, জনগণ বলি, সবাই অনেক ভালোবাসে, কিন্তু ব্যক্তি রুবিন ফারহানার জীবনে কখনো ভালোবাসা এসেছে কিনা আমি একটু চিন্তা করার সময় দিচ্ছি। এবার আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন নিউজ 24 এর ঈদের স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আড্ডায়। ব্যারিস্টার রুবিন ফারহানা, আগেও কিন্তু এই প্রশ্নটি আমি আপনাকে করেছি যে ব্যারিস্টার রুবিন ফারহানার জীবনে কখনো ভালোবাসা এসেছে কিনা, কৌশলী উত্তর কিন্তু আমি চাই না, কি বলবেন? ভালোবাসার মধ্যেই তো আছি, নতুন করে কিভাবে আসবে বলেন। ছোটবেলায় ভালোবেসেছিলাম বই পড়া, ভালোবেসেছিলাম পাখি পোষা, ভালোবেসেছিলাম বাগান ঘেরা বাড়ি। সো এখনও তো সেখান থেকে খুব বেশি সরিনি, বদলায়নি তো খুব কিছু। সো তখনও ছিলাম ভালোবাসার মধ্যে, এখনও আছে। যে জিনিসগুলোকে ভালোবাসি, যে পরিবেশ ভালোবাসি, সেরকম জায়গায় আল্লাহ আমাকে রেখেছেন, আবারও আলহামদুলিল্লাহ। সেই কৌশলী উত্তরই কিন্তু আমি পেলাম। আপনি জানতে চেয়েছেন ভালোবাসা, আমি জবাব দিলাম। ছোটবেলায় নাচের প্রতি আপনার বেশ ভালোবাসা ছিল, বেশ আগ্রহ ছিল, আপনি অনেকদিন নাচ করেছেন, এখন নাচ থেকে দূরে আছেন, মিস করেন কি? অনেক বছর নাচ থেকে দূরে আছি আমি। মনে পড়ে লাস্ট বোধহয় আমার স্টেজ পারফরমেন্স ছিল যখন আমি ক্লাস 9 বা 10 পড়ি। তারপরে তো দীর্ঘ একটা বিরতি। আমার SSC পরীক্ষা গেল, HSC পরীক্ষা, পড়াশোনায় ব্যস্ততা বাড়লো, সময় কমতে শুরু করলো, আর নাচের ফেরা হয়নি আমার। জীবনের গল্পে যদি জানতে চাই, সবচেয়ে বড় অনুপ্রেরণাকে?
মা মা আর যদি রাজনীতির ক্ষেত্রে জানতে চাই? বাবা বাবা হ্যাঁ মানে আমার রাজনীতির পথটা আমি যখন আজকে নিজেকে দেখি এবং আমার চিন্তা, আমার নিজের সাথে নিজের বোঝাপড়া, আমার মধ্যে বাবার ছায়াটা খুব খুব শক্ত একটা ছায়া আছে। কিন্তু বাবা কি কখনো চেয়েছিলেন আপনি রাজনীতিবিদ হন? একদম না, এটা আমার পরিবারে কেউই চাননি। আমার পরিবারে কেউ মানে একেবারেই চাননি আমি রাজনীতিতে আসি। আবারও ঈদের আড্ডায় ফিরে যেতে চাই। আমরা জানি যে ঈদ মানেই কিন্তু ঈদই। ছোটবেলায় আমরা ঈদি পেতাম, এখন তো নিশ্চয়ই দিতে হয়। হয়, কষ্ট নিয়ে বলছে। হ্যাঁ কষ্ট নিয়ে বলছি, বাট মজাও আছে। আমরা যদি একটু পরিবারের গল্পে ফিরি, পরিবারে আপনি বলেছেন যে মা খুব শাসন করত আর বাবা ভীষণ আদর করত। এই দুইয়ের সমন্বয় কিভাবে হয়েছে? এই দুয়ের সমন্বয় না হলে না ঝামেলা হতো। ধরুন বাবার ওই আদরটা আমার কাছে ছিল অনেকটা কুশনিংয়ের মতো। যদি বাবার ওই কুশনিংটা আমার পিছনে না থাকতো, আমার ধারণা যে আমি হয়তো ডিরেইলড চাইল্ড হতাম। কারণ আমার মাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। উফ, শি ওয়াজ ভেরি শর্ট টেম্পার্ড অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। সো সো আমার কাছে মনে হয়েছে যে বাবা মার ওই ব্যালেন্সটা না হলে মুশকিল। একটু ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য অনেক, বলে শেষ করা যাবে না, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু দেখি যে ভিন্ন বিষয় নিয়েও খবরের শিরোনাম হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিশেষণটা যদি আপনার কাছ থেকে একটু শুনি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রাগী, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জেদি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি দেখুন আমার এলাকাটা এত সুন্দর, এত চমৎকার। আমি যদি প্রাকৃতিক পরিবেশটার কথা বলি, বিল আর হাওর, বড় বড় বিল, বর্ষাকালে যদি আপনি যান আপনি চোখ ফেরাতে পারবেন না। সন্ধ্যাবেলা আমাদের এলাকায় যেমন ওয়াজ হয় বিকাল থেকে সন্ধ্যা, রাত 2টা-2:30 পর্যন্ত কীর্তন। আমি আমার নিজের বাড়ির থেকে কীর্তন শুনি, এত ভালো লাগে। আবার শীতকাল মাত্র গেল, তখন হয় বাউলের মেলা, তখন হয় বাউল গানের মেলা। মানে সম্প্রীতির এক ধরনের মেলবন্ধন। অপূর্ব অপূর্ব। আইনজীবী না হলে ব্যারিস্টার রুমিন ফারহানা কি হতো? ডাক্তার। মানে পরিবার থেকে কি এটি সেট করা ছিল নাকি নিজের ইচ্ছে? নিজের ইচ্ছা। পরিবার চেয়েছে আমি শিক্ষকতা করি, যেটা আমার একেবারে কখনোই ইচ্ছা ছিল না। আমার জীবনে আমি একটা ছোট্ট সময় শিক্ষকতা করেছি। আমি যখন জাস্ট ব্যারিস্টার হয়ে আসলাম, তারপরে আমি এখানে কিছু ল স্কুল আছে, আমি সেখানে পড়িয়েছি। বাট শিক্ষকতা আমার কখনোই খুব ভালো লাগেনি, আমি কখনোই শিক্ষক হতে চাইও নি। কিন্তু আমার পরিবারের ইচ্ছা ছিল আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। একদিনের জন্য যদি আপনাকে কোনো সুপার পাওয়ার দেওয়া হয়, বাংলাদেশে যদি 3টি বিষয়কে পরিবর্তন করার ক্ষমতা দেওয়া হয়, কোন 3টি বিষয় পরিবর্তন করতে চাইবেন? শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব। কি ভাবেন বা স্বপ্ন কি দেখেন একজন সংসদ সদস্য হিসেবে, স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ আসলে কতটা থাকে আমাদের প্রেক্ষাপটে? সরকার যদি না চায়, সরকার ঝামেলা করতে পারে। ধরুন সরকারি দল 21শে ফেব্রুয়ারি আমার সঙ্গে যেটা করেছে, এটা কোনো সভ্য সমাজে হয় না। আপনি যা করবেন আপনাকে সেটার ফল ভোগ করতে হবে। আওয়ামী লীগ যা করেছে, আপনি দেখুন আওয়ামী লীগকে তার ফল ভোগ করতে হচ্ছে। আমরা তো অনেক বড় বড় গলা শুনেছিলাম নির্বাচনের আগে, আমি কিন্তু সেই গলাগুলো আর শুনতে পাচ্ছি না। ফেসবুকে অনেক হাউকাউ দেখেছিলাম, সেগুলো কিন্তু আর শোনা যাচ্ছে না। সো মানুষ তার জবাব দিয়ে দেয়, এবং আমি সবসময় একটা কথা বলি যে ভয়েস অফ স্যানিটি উইল অলওয়েজ প্রিভেল। সুস্থ চিন্তার মানুষ, তারা হয়তো হইচই কম করে বলে আমরা অত নোটিস করি না, বাট দে আর দ্য মেজরিটি অ্যান্ড এন্ড অফ দ্য ডে দে উইল প্রিভেল। বিগত সংসদে আমরা যেমনটি দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কট্টর সমালোচক ছিল, এবারও কি আপনি করবেন সমালোচনা? নিশ্চয়, মানে নিশ্চয়ই বলতে সরকার যদি কোনো ভুল করে যেটা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, আমি সবসময় মানুষের স্বার্থে কথা বলেছি। এবং সে কারণেই কেবলমাত্র যে আমার কনস্টিটিউয়েন্সির মানুষ আমার জন্য দোয়া করেছে তা না, কিন্তু আমি খুব অবাক হয়ে দেখেছি জয়ী, আমি কিশোরগঞ্জ, তারপরে ভৈরব, ওদিক থেকে আপনার রাজশাহী, দিনাজপুর, রংপুর, এরকম দূর দূর থেকে লোক এসছে।
আমার ইলেকশনের আগে, জাস্ট আমাকে একটা নজর দেখতে, চিটং থেকে লোক চলে এসছে, জাস্ট একটু দোয়া দিবে। আমার প্রত্যেকের কাছে ঋণ আছে, এই দেশের প্রতিটা মানুষের কাছে আমার ঋণ আছে। অনেকেই আমার অচেনা অজানা অনেকেই আমার জন্য দোয়া করেছেন, আমার সবার কাছে ঋণ আছে। সো আমি তাদের পক্ষে কথা বলবো। একটা সময় আপনি আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেছেন, কিন্তু বর্তমান সময়ে অনেকে মনে করে যে আওয়ামী লীগের প্রতি আপনার এক ধরনের সফট কর্নার কাজ করছে। আমি একটু ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানতে চাই, আসলেই কি তাই? আমি সবসময় যে কোনো অপ্রেসড দলের পক্ষে। বিএনপি 17 বছর যখন ঘর থেকে বেরোতে পারতো না, তখন আমি অবিশ্বাস্য সব কথাবার্তা, আপনারাই বলেন যে আই বিকেম দ্য ভয়েস অফ দ্য পার্টি। সো এখন আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যদি ধরি, কারণ আমি যেহেতু স্বতন্ত্র, আমার কোনো প্রতিদ্বন্দ্বীও নাই, প্রতিপক্ষও নাই, আমার কোনো বন্ধুও নাই, কোনো শত্রুও নাই। সো সেদিক থেকে যদি আমি দেখি, আমি যদি আমার ভূতপূর্ব প্রতিপক্ষের কথা ধরি, তারা তো আসলে এই মুহূর্তে তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে তাদেরকে ডিফেন্ড করবার মতো কোনো শিল্ড নাই। সো তার সুরক্ষাটা দেয়া আমি মনে করি বাকিদের নৈতিক দায়িত্ব। এবং আমি সবসময় সবার জন্য বাংলাদেশের কথা বলেছি। যখন আওয়ামী লীগ সবাইকে আদার্স করে দিত, যখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে জাতিকে বিভাজিত করেছে, রাজাকার মুক্তিযোদ্ধা, রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি 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 দিয়ে এই জাতিকে বারবার বিভাজন করেছে, তখন আমি সেটার বিপক্ষে কথা বলেছি। সো এখনও আপনি যদি এই ছোট দেশে, জনবহুল দেশে এইভাবে বিভাজনের চাষ করেন যে কোনো বয়ান দিয়ে, আমি সেটার বিপক্ষে দাঁড়াবো। আমি কোনো বিভাজনের পক্ষে না। 24-এর গণঅভ্যুত্থানের পর একজন রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক সংস্কৃতিতে কতটা পরিবর্তন দেখেন? দেখি না, এটা আমাকে খুব আঘাত করে। দায় আসলে কার? রাজনীতিবিদদের, যাদের কোনো কিছুতেই কোনো শিক্ষা হয় না। 11 তাদেরকে শিক্ষা দিতে পারে নাই, শেখ হাসিনার 15 বছরও তাদেরকে মানুষ বানাতে পারে নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও তাদের কোনো পরিবর্তন হয় নাই। সো বাংলাদেশের রাজনীতি সম্ভবত মানে একদল অন্ধ বধির লোক রাজনীতি করে, যাদের আসলে কোনো কিছুতেই কোনো পরিবর্তন হয় না। আমরা দেখছি ভূ রাজনীতিতে এক ধরনের জটিল সমীকরণ এই মুহূর্তে। মধ্যপ্রাচ্যের অবস্থা যদি আমরা দেখি, ইরান ইসরায়েল যুদ্ধ, এবং আমরা বিগত সময়ে তো ভারতের হেজিমনি দেখেছি, এবং বলা হয়ে থাকে বাংলাদেশ ভূ রাজনীতির জটিল সমীকরণের ফাঁদে পড়েছে। আমরা যদি সামনের দিনের পররাষ্ট্রনীতির কথা বুঝতে চাই, সেটি আসলে কেমন হওয়া উচিত? কিভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে? দেখুন, বাংলাদেশের এমন একটি সরকার দরকার যেটি সার্বিকভাবে বাংলাদেশের মানুষের দ্বারা সমর্থিত সরকার, এবং এটি তখনই সম্ভব যখন আপনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনে এনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবেন। যেই সরকারের জনভিত্তি থাকে, সেই সরকার কখনো বাইরের ইনফ্লুয়েন্স দ্বারা খুব বেশি ইনফ্লুয়েন্সড হয় না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যেই প্রেক্ষাপট, সেখানে আমেরিকার স্বার্থ থাকবে, ভারতের স্বার্থ থাকবে, চীনের স্বার্থ থাকবেই। এবং এই 3টা দেশের মধ্যে ব্যালেন্স করে কূটনীতি ঠিক করা একটা শক্তিশালী জনভিত্তি সম্পন্ন সরকার ছাড়া ভেরি ডিফিকাল্ট। একদিনের জন্য যদি বলি যে একেবারে রাজনীতির বাইরে চলে যান, তাহলে কিভাবে দিনটি উদযাপন করতে চাইবেন? আমি পাহাড়ে কোনো একটা মনস্ট্রিতে একটা দিন কাটাতে চাই। শেষ প্রশ্ন আপনার কাছে, ধরুন মানে কল্পনা করুন যে আপনার সামনে আপনার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে যাকে আপনি ভীষণ অপছন্দ করেন, তার জন্য দোলাইন কি হবে? আমার তার ব্যাপারে কথা থাকবে, আপনি নিজের যোগ্যতার উপর নির্ভর করুন, নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলুন, কারণ হিংসা বা প্রতিহিংসা এটা দিন শেষে আপনারই ক্ষতি করে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আবারও ঈদ মোবারক। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ঈদ মোবারক, এবং আমার সকল দর্শক শ্রোতাদের ঈদ মোবারক। দর্শক, এখানেই শেষ করছি নিউজ 24-এর ঈদ স্পেশাল আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।